সভ্যতা যখন ধ্বংসের মুখে, ধর্ম আর রাজনীতির নামে চলছে রক্তপাত, ঠিক তখনই জেগে ওঠে এক ডাইনি, এক পুরনো অভিশাপের ভারে ক্লান্ত। তার নাম গ্রে। এই গল্প শুধুই জাদু আর যুদ্ধের নয়, এই গল্প ভালোবাসা আর আত্মত্যাগের। শত্রু যখন বন্ধু এবং প্রেম যখন প্রলয়, তখন কে ঠিক আর কে ভুল সেটা কি আর বলা যায়? হ্যালো বন্ধুরা, আজ আমরা ডুব দেব 2025 সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ইন দ্য লস্ট ল্যান্ডে। মুভিটি শুরু হয় একটি ধ্বংসপ্রাপ্ত পৃথিবী দেখানোর মাধ্যমে, যার জন্য একটি বিশাল মেট্রয়েডকে দায়ী করা হয়। এটি পৃথিবীর বুকে আছড়ে পড়ে এবং সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন পৃথিবীতে কেবল একটি ছোট শহর টিকে আছে এবং কিছু সংখ্যক মানুষ বেঁচে আছে। এই শহরের সকল মানুষ একটি চার্চের অনুসারী, যেখানে ধর্মগুরু হলেন প্যাট্রিয়ার্ক। এখানকার নিয়মকানুন খুবই কঠোর এবং সবাইকে তা মানতে হয়। এই শহরে গ্রে নামে একজন উইচও আছে। সে সকলের ইচ্ছা পূরণ করত। তার চার্চ এখন মনে করে যে মানুষ হয়তো তাদের চার্চ ছেড়ে গ্রের সাথে নতুন কমিউনিটি তৈরি করতে পারে। এই কারণে প্যাট্রিয়ার্ক এনফোর্সারকে গ্রেকে হত্যা করার জন্য আদেশ দেয়। এনফোর্সার সকলের সামনে গ্রেকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি নেয়। সে তার পায়ের নিচ থেকে সাপোর্ট সরিয়ে নেয় এবং এনফোর্সার চলে যাওয়ার সাথে সাথেই গ্রে তার জাদু দেখায়। সে এনফোর্সারের একজন সৈনিককে বশ করে। সে তাকে এমন বিভ্রম দেখায় যে সেই সৈনিক নিজেই ফাঁসিতে ঝুলছে। বাঁচার জন্য সে তার নিজের দড়িতে গুলি করে, কিন্তু আসলে সেই গুলি গ্রের ফাঁসির দড়িতে লাগে এবং গ্রে সেই হত্যা থেকে বেঁচে যায়। এরপর গ্রে তাকে আরেকটি বিভ্রম দেখায়, যেখানে গ্রে তার দিকে এগিয়ে আসছে। গ্রেকে মারার জন্য সেই সৈনিক গুলি করে, ফলে দেখা যায় যে সে আসলে তার নিজের সঙ্গীকে হত্যা করেছে। সমস্ত গোলমাল শুনে এনফোর্সার ফিরে আসে এবং সে এসেই প্রথমেই সেই সৈনিককে হত্যা করে যে গ্রের নিয়ন্ত্রণে ছিল। এরপর তারা গ্রেকে সর্বত্রে খোঁজে, কিন্তু তারা গ্রেকে কোথাও খুঁজে পায় না। সে সেখানেই লুকিয়েছিল, কিন্তু সে তাদের সকলকে দেখায় যে গ্রে সেখানে নেই। এবং তারপর সে সেখানে দাঁড়িয়ে এনফোর্সারের সকল সৈন্যদের একে একে হত্যা করে। যখন সে এনফোর্সারের গলায় ছুরি ধরে, তখন এনফোর্সার বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু গ্রে তাকে মারে না। পরিবর্তে সে তাকে ফাঁসিতে ঝুলিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বয়েসকে দেখতে পাই। সে একটি টানেলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ একদল ডাকাত তার উপর হামলা করে। ডাকাত দলের একজন তার ঘোড়া থেকে বন্দুক বের করার চেষ্টা করে। হঠাৎ একটি 2 মাথাওয়ালা সাপ সেই ডাকাতকে আক্রমণ করে এবং মেরে ফেলে। এরপর বয়েস বাকি ডাকাতদের সাথে লড়াই করে। কাউকে তার ফাইটিং স্কিলের মাধ্যমে মারে, আবার কাউকে সে তার বন্দুক দিয়ে গুলি করে মারে। এভাবে সবকিছু সামলে নেওয়ার পর আমরা জানতে পারি যে বয়েস একজন সাধারণ মানুষ ছিল না, সে একজন বাউন্টি হান্টার ছিল এবং তার কাজে খুবই দক্ষ ছিল। এরপর আমাদের গ্রেকে আবার দেখানো হয়। তার সাথে এখানে রানী এবং তার বিশেষ ব্যক্তি দেখা করতে এসেছে। আসলে রানী গ্রের কাছে একজন শেপ শিফটার হওয়ার ক্ষমতা চেয়েছিল। গ্রে রানীর কাছে মোটা অঙ্কের পারিশ্রমিক চায় এবং বলে যে সে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত তার কাজ করবে, যার মাত্র 6 দিন বাকি ছিল। তারা দুজনেই সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর রানীর বিশেষ লোকটি সেখানে আসে এবং গ্রেকে রানীর কাজ না করার জন্য বলে, কারণ সে মনে করেছিল রানী যা করতে চায় তা সঠিক নয়। আশ্চর্যের বিষয় হলো গ্রে তার সাথে একমত হয়। গ্রে এই লোকটির কথা শুনতে চায়নি, কিন্তু তার উপর এমন অভিশাপ ছিল যে সে কারো ইচ্ছাকে প্রত্যাখ্যান করতে পারত না, তাই সে এই লোকটির ইচ্ছাও মেনে নেয়। এখন গল্পের টুইস্ট হলো গ্রে কিভাবে এই দুজনের বিপরীত ইচ্ছা সামলাবে। এখন গ্রে তার ক্ষমতা দিয়ে পুরো লস্টল্যান্ডে শেপশিফটারকে খুঁজতে শুরু করে। সে তার জাদুশক্তির মাধ্যমে দেখে যে বহু লোক শেপশিফটারকে শিকার করতে এসেছিল, কিন্তু তারপর তারা সবাই উল্টে তার শিকার হয়ে যায়। তাদের সকলকে মারার পর শেপশিফটার তাকে সজোরে আঘাত করে এবং এখানে ভয়ে গ্রের জাদুও ভেঙে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রানীকে দেখতে পাই, যে এই সময় রাজার সাথে ছিল। প্রথমবারের মতো আমরা রাজাকে দেখতে পাই, যিনি খুব অসুস্থ এবং বিছানায় শায়িত ছিলেন। গ্রে বয়েসের সাথে দেখা করতে এসেছে, কারণ বয়েস ছিল এখানকার সেরা শিকারী এবং গ্রে তার মিশন সম্পন্ন করার জন্য এমন একজন লোকের প্রয়োজন ছিল। সে শেপশিফটারকে হত্যা করার পরিবর্তে তাকে ভালো অর্থ প্রস্তাব করে। গ্রে নিজেই বয়েসের সাথে সেই লস্টল্যান্ড যেতে চেয়েছিল, যেখানে শেপশিফটারের রাস্তাটা। আসলে শেপশিফটারকে একমাত্র সেখানেই মারা সম্ভব এবং সেখানেই তার ক্ষমতা বন্দী করা যায়, অন্য কোথাও নয়। বয়েস গ্রেকে সতর্ক করে দেয় যে এই পথ খুব দীর্ঘ হতে পারে এবং এতে অনেক বিপদ থাকতে পারে। এখানে অনেক ধরনের ডিমন এবং বিপজ্জনক রাস্তা থাকবে। গ্রে সব ধরনের অসুবিধা অতিক্রম করতে প্রস্তুত ছিল। চার্চের লোকেরা যারা এখনো গ্রের পিছনে লেগেছিল তাকে খুঁজতে গিয়ে তার উপর হামলা করে এবং তারা তাকে ধরার আগেই তারা দুজনে চার্চ থেকে পালিয়ে যায়। আমরা দেখি যে প্যাট্রিয়ার্ক খবর পেয়েছিল যে রানীও গোপনে গ্রের সাথে দেখা করতে গিয়েছিল। এতে প্যাট্রিয়ার্ক ভয় পেয়ে যায়। সে আশঙ্কা করেছিল যে রানী হয়তো গ্রের সাথে হাত মিলিয়ে চার্চের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এমন কিছু ঘটার আগেই সে এনফোর্সারকে গ্রেকে ধরার আদেশ দেয়। এখন এনফোর্সার তার সৈন্যদের নিয়ে গ্রে এবং বয়েসের পিছনে ধাওয়া করে, যারা একটি বিশেষ শহরে পৌঁছেছিল। এখানে গ্রে এবং বয়েসের বন্ধুর বাড়িতে থাকে। এখানে আমরা বয়েসের অতীত সম্পর্কে জানতে পারি, কিভাবে সে এত ভালো শিকারী হয়ে উঠল। তার শৈশবে তার বাবা মাকে তার চোখের সামনে লস্টল্যান্ডে হত্যা করা হয়েছিল। এরপর বেঁচে থাকার জন্য সে ডিমন এবং শিকারীদের সাথে লড়াই করে
অবশেষে সেই শহরে পৌঁছায়, এখানে আজ মানুষ বাস করে। পরের দিন তারা তাদের যাত্রা শুরু করে। তারা একটি বিল্ডিং এর মতো জায়গায় এসেছিল যেখান থেকে তাদের একটি ক্যাবল বাসের মাধ্যমে রাস্তা পার হতে হতো। কিন্তু যখন তারা উপরে আসে তখন তারা এনফোর্সার এবং তাদের সৈন্যদের মুখোমুখি হয়। তাদের সকলের মধ্যে একটি লড়াই শুরু হয়। বয়েস একত একজন খুব ভালো শিকারী এবং যোদ্ধা ছিল এবং গ্রে তার জাদু শক্তি ব্যবহার করে তাদের সাথে লড়াই করে। গ্রে সকলকে হিপনোটাইজ করছিল, অন্যদিকে বয়েস কাউকে বন্দুক দিয়ে আবার কাউকে ছুরি দিয়ে আক্রমণ করে মেরে ফেলছিল। যখন তারা মনে করলো এটাই সুযোগ, তখন তারা দ্রুত ক্যাবল বাসে উঠে পড়ে। কিন্তু অনেক সৈন্য সেখানেও চলে আসে। তাদের সাথে লড়াই করার জন্য গ্রে বাসের উপরে উঠে অনেক সৈন্যকে হত্যা করে। সে যখন তাদের সাথে লড়াই করছিল, বয়েস তখন বাসের ভেতরে সৈন্যদেরকে মারছিল। এনফোর্সার দেখে যে এই দুজনকে কাবু করা যাচ্ছে না। সে তার সৈন্যদের এই বাসের ক্যাবল কাটার নির্দেশ দেয়। ক্যাবল ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই বাসটি নিচে পড়ে যায়, কিন্তু বাসটি তখন একটি পাথরের সাথে আটকে ছিল। গ্রে তার শরীর সাহায্যে উপরে ওঠার চেষ্টা করে। যখন বয়েস সেই পিচ্ছিল পাথরের উপর চড়তে চেষ্টা করছিল, তখনই পেছন থেকে অন্য ক্যাবলটিও কেটে যায় এবং তাদের বাসটি ধ্বংস হয়ে যায়। কিন্তু তাদের ছুরি ব্যবহার করে তারা শেষ পর্যন্ত সেই পাথরের উপর চড়তে সক্ষম হয়। এটি দেখার পর এনফোর্সার গ্রেকে গুলি করার জন্য তার স্নাইপার বের করে, কিন্তু স্নাইপারের লেন্সের মাধ্যমে গ্রে আবার এনফোর্সারকে হিপনোটাইজ করে। সে বুঝতে পারে যে তারা সেখান থেকে চলে গেছে। এভাবে তারা দুজনে তাদের হাত থেকে বেঁচে যায়। পুরো লড়াইয়ের সময় বয়েসের একটি গুলি লেগেছিল, যার কারণে সে খুব ব্যথায় কাতরাচ্ছিল। বয়েস নিজেই তার শরীর থেকে সেই গুলিটি বের করে এবং গ্রে তার ক্ষতগুলো সেলাই করে দেয়। এরপর আমরা রানীকে দেখতে পাই যে সে গর্ভবতী। রানী একটি উত্তরাধিকারী পেয়ে গিয়েছে। এখন থেকে তাকে আর রাজার নির্যাতন সহ্য করতে হবে না। রানীর সম্পর্ক রাজার সাথে ভালো ছিল না। রানী রাজাকে ছেড়ে যেতে চেয়েছিল, কিন্তু রাজাকে ছেড়ে যাওয়ার পর রানী হওয়ার জন্য যে ক্ষমতা পেয়েছিল তা শেষ হয়ে যাবে। কিন্তু সে সাথে সাথে রাজাকে হত্যা করে এবং সে সবাইকে মিথ্যা বলে যে রাজার মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে। তারা এখন একটি শহরে পৌঁছায় যেখানে তাদের পিছনে অনেক ডিমন ছিল। এই অদ্ভুত চেহারার প্রাণীগুলো দেখতে মানুষের মতো হলেও কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। সে গ্রেকে আক্রমণ করার আগেই বয়েস তার চারপাশে তেল ছড়িয়ে আগুন লাগিয়ে দেয়, কারণ সে এই প্রাণীগুলোর দুর্বলতা জানত। তারা আগুনকে ভয় পেত, কিন্তু এই ডিমনগুলো তার ধারণার চেয়ে অনেক বেশি চালাক ছিল। তারা মাটি থেকে বেরিয়ে আসে এবং আগুন নিভিয়ে তারা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। বয়েস তার দিকে আসা রাক্ষসদের মারতে শুরু করে। এভাবে এতগুলো ডিমনের হাত থেকে এই দুইজন মানুষকে পালাতে দেখে ডিমনদের নেতা অবাক হয়ে যায় এবং সে সেখানে আবির্ভূত হয়। তাকে দেখা মাত্রই গ্রে তার জাদু চালায়। তাকে হিপনোটাইজ করে সে আদেশ দেয় যেন এই সমস্ত ডিমন তাদের কাছ থেকে দূরে সরে যায়। এরপর সুযোগ পেতেই সে তার হাত থেকে আগুন বের করে। এখানে এই সমস্ত ডিমন ধ্বংস হয়ে যায়। অবশেষে তারা একা পড়ে থাকে। এগিয়ে গিয়ে বয়েস তাকে জিজ্ঞাসা করে, আমি তো আগুন অনুভবও করিনি, তুমি কিভাবে সে আগুন জ্বালিয়েছিলে? তখন গ্রে তাকে সত্যি কথা বলে যে সে সেখানে কোনো আগুন জ্বালায়নি। সে কেবল সেই সমস্ত রাক্ষসদের বিভ্রম দেখিয়েছিল। রাক্ষসরা তাদের চিন্তা এবং আগুনের ভয়ে মারা গিয়েছিল। এর পরবর্তী শহরটি ছিল সেই লস্ট ল্যান্ড। কিছুক্ষণ যাওয়ার পর বয়েস থেকে আবার থামিয়ে বলে, ভাবো, সামনে যাওয়া খুবই বিপজ্জনক, তোমার জীবন হারাতে পারে। এরপর তাদেরকে একটি ব্রিজ পার হতে দেখা যায়। তারা এনফোর্সারকে তার সেনাবাহিনী নিয়ে তাদের দিকে আসতে দেখে। তাদের সামনে ছিল ব্রিজ, পার হওয়ার অন্য কোনো পথ ছিল না। কিভাবে পালানো যায়? তখন গ্রে আরেকটি আইডিয়া পায়। সে দ্রুত ব্রিজের উপর দিয়ে দৌড়াতে শুরু করে এবং এনফোর্সারও ট্রেনের গতি বাড়িয়ে গ্রেকে পিষে মারার পরিকল্পনা করে। কিন্তু একটি জায়গায় গিয়ে এনফোর্সার জানতে পারে যে এই ব্রিজটি আসলে ভাঙা। তার গতি এত বেশি ছিল যে সে ব্রেকও লাগাতে পারেনি এবং ব্রিজের শেষে গ্রে ঝাঁপ দেয়, যেখানে নিচে শুয়ে থাকা বয়েস তাকে ধরে ফেলে এবং তাদের জীবন রক্ষা পায়। কিন্তু এনফোর্সার এবং তার সমস্ত সঙ্গীরা সেখানে মারা যায়। যখন প্যাট্রিয়ার্ক জানতে পারে যে তার সমস্ত সঙ্গীরা মারা গেছে, তখন সে ভয় পায়। সে ভেবেছিল যে ধর্মের নামে যে সবাইকে তার দাস বানিয়েছে, রানী এখন গ্রের সাথে মিলে তার সব ক্ষমতা কেড়ে না নেয়। তাই সে সবাইকে দেখানোর চেষ্টা করে যে রানী গ্রের সাথে মিলে এই স্থানটি ধ্বংস করতে চায়। রানী যখন এই বিষয়ে জানতে পারে, তখন সে তার বিশেষ ব্যক্তির সাথে ভালোবাসার নাটক করে। ভালোবাসার নামে তাকে কাছে টেনে এনে সে তার মাধ্যমেই প্যাট্রিয়ার্ক এবং তার সকল লোককে হত্যা করে। এদিকে বয়েস এবং গ্রে স্কাল রিভারে পৌঁছায়। এটি সেই গুহা ছিল যেখানে শেপ শিফটার বাস করত। কিছুক্ষণের মধ্যেই পূর্ণিমা আসতে চলেছে। গ্রে দেখে যে এখানে অনেক মানুষের খুলি পড়ে আছে। বয়েস বলে যে এগুলো সেই মানুষদের মাথার খুলি যারা শেপ শিফটারকে শিকার করতে এসেছিল। এখনো ভাবার সময় আছে। কিন্তু গ্রে তার কথা শোনে না এবং তার আঙুলে বড় বড় রূপার পেরেক লাগাতে শুরু করে। এটি পড়ার পরে গ্রে বয়েসের একটি বড় রহস্য প্রকাশ করে এবং তাকে বলে যে তুমি কি ভেবেছিলে? আমি জানি না, আমি জানি তুমি সেই শেপ শিফটার। আমি আমার জাদুর মাধ্যমে এটি জানতে পেরেছিলাম এবং আমি তোমাকে এই কাজের জন্য ভাড়া করেছিলাম, কারণ তুমি না থাকলে নিরাপদে আমি এখানে আসতে পারতাম না এবং তোমাকে এখানে আনার উদ্দেশ্য ছিল তোমার ক্ষমতা কেড়ে নেওয়া। তার জন্য তোমাকে তোমার জায়গায় এনেই হত্যা করার দরকার ছিল। পূর্ণিমা আসার সাথে সাথেই বয়েস তার সামনে শেপ শিফটারে পরিণত হয়। নেকড়ে রূপে আসার সাথে সাথে বয়েসের ক্ষমতা অনেক বেড়ে যায় এবং সে না চাইলেও গ্রেকে আক্রমণ করে। কেউ তার সাথে লড়াই করার জন্য উঠে দাঁড়ায়।
তার জাদু দিয়ে বয়েসকে হিপনোটাইজ করে। সে দেখায় যে অনেক পাখি তার দিকে এগিয়ে আসছে। এই পাখিগুলো থেকে বাঁচার জন্য সে তার হাত নাড়াতে শুরু করে। একসাথে একটি খুব বড় পাখি তাকে আক্রমণ করে। সে নিজেকে বাঁচানোর জন্য পিছপা হতে শুরু করলে তার দুর্বলতা এবং দুর্বল মস্তিষ্কের সুযোগ নিয়ে গ্রে তার রূপার পেরেক দিয়ে তাকে আক্রমণ করে। এরই মধ্যে চাঁদও মেঘের আড়ালে চলে যায় এবং বয়েসের শরীর মানুষের রূপে ফিরে আসে। গ্রের আক্রমণে সে সেই সময় অজ্ঞান ছিল। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে শিকল দিয়ে বাঁধা ছিল। সে দুর্বল বোধ করছিল। গ্রে জানতে পারে যে এই শেপ শিফটারদের দুর্বলতা আসলে রূপা, এবং গ্রে তাকে দুর্বল করার জন্য খুব ভালো একটা গেম খেলেছিল। যখন সে তার শরীরে পেরেক দিয়ে আঘাত করছিল তখন সে তার শরীরে একটি রূপার মুদ্রা ঢুকিয়েছিল, যা এখন তার শরীরে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং তাকে দুর্বল করে দিচ্ছে। এখন সে বয়েসের কাছে ক্ষমা চায় এবং সে বলে যে সে যা করতে চলেছে তা সে করতে চায় না, কিন্তু তার কার্সের কারণে সে অসহায়। সে তাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই বয়েস বলল, আমারও একটি ইচ্ছা আছে। বয়েস তাকে তার সাথে থাকার জন্য ইচ্ছা প্রকাশ করে, কারণ এখন সে গ্রের প্রেমে পড়েছিল। এটি শুনে গ্রে কাঁদতে শুরু করে। সে বলে যে প্রতিটি ইচ্ছার জন্য একটি ভারী মূল্য দিতে হয়। বয়েসের জন্য প্রস্তুত ছিল, কিন্তু গ্রে খারাপভাবে ফেসে গিয়েছিল। সে রানীর বিশেষ ব্যক্তি না বয়েসের ইচ্ছা পূরণ করবে। এরপর চাঁদ মেঘের আড়াল থেকে আবার বের হওয়ার সাথে সাথেই বয়েস শেপ শিফটারে পরিণত হয়। এরপর গ্রে তার শরীরে নির্মমভাবে ছুরি ঢুকিয়ে হত্যা করে। এরপর দৃশ্য চেঞ্জ হয় এবং আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। গ্রের হাতে আমরা বয়েসের নেকড়ে রূপে চামড়া দেখতে পাই। গ্রে ফিরে আসার সাথে সাথেই দেখে যে এখানকার সমস্ত মানুষ খুব খুশি, কারণ তারা চার্চের শাসনে ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের জন্য একমাত্র আশার আলো ছিল গ্রে। গ্রে আসার সাথে সাথেই তাদের প্রতিবাদ শুরু হয়। তারা সবাই বর্বর হয়ে ওঠে। তারা চার্চের উপর হামলা করে এবং চার্চের ক্রসও ফেলে দেয়। গ্রে প্রথমে রানীর বিশেষ ব্যক্তির কাছে যায়। সে তাকে বয়েসের চামড়া দেয় এবং বলে যে রানীকে এর উপর তার রক্ত লাগাতে হবে, তাহলে এর শক্তি রানীর মধ্যে চলে যাবে। এই চামড়া ধরে লোকটি বলে, আমি তোমার কাছে আমারও একটি ইচ্ছার কথা বলেছিলাম, রানীর ইচ্ছা পূরণ না করার জন্য। গ্রে তাকে একটি টুইস্ট বলে। রানী আসলে একজন শেপ শিফটার হতে চেয়েছিল এবং বয়েসকে পেতে চেয়েছিল, কিন্তু সে জানতো না যে শেপ শিফটার শুধু একজনই, সে হচ্ছে বয়েস। রানীকে শেপ শিফটার বানাতে হলে আমাকে বয়েসকে হত্যা করতে হতো, এবং তোমারও ইচ্ছা ছিল এই রানীকে পাওয়া। এখন যেহেতু বয়েস মারা গেছে, রানীও তোমার। এখন রানী যখন জানতে পারে যে বয়েস মারা গেছে, তখন সে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। তার সেই মুহূর্তের কথা মনে পড়ে যখন বয়েস তাকে বলেছিল, তুমি আমার মতো নও, আমি আমার মতো কাউকে বিয়ে করতে চাই। তখনই রানী শেপ শিফটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সে জানতো না যে তার এই সিদ্ধান্তে সে বয়েসকে হারাবে। সে সারা রাত এই শোকে কাটিয়ে দেয়। পূর্ণিমা পর্যন্ত সে তার রিচুয়ালও সম্পন্ন করেনি। সকালে সূর্যের আলো শেপ শিফটারের চামড়ার উপর পড়তেই সেই চামড়া আগুনের মতো জ্বলে ওঠে এবং ছাই হয়ে যায়। এখন রাগে রানী তার বিশেষ ব্যক্তি জাইরাসকে হত্যা করে, যে এই সময় রানীর কাছে এসেছিল। কিন্তু যখন সে বাইরে যায় তখন সে বুঝতে পারে সে আবেগে একটি কত বড় ভুল করে ফেলেছে। সে জাইরাসকে হত্যা করেছে, যার সেনাবাহিনী দিয়ে সে বাইরের বিদ্রোহী লোকেদের সাথে লড়াই করতে পারত। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমাদের বয়েসকে দেখানো হয়। সে সকাল হতেই জ্ঞান ফিরে পায়। যখন তার মৃত্যু হয়েছিল তখন সে একজন শেপ শিফটার ছিল। তার জীবন তার চামড়ার মধ্যে ছিল। যেহেতু রানী তার চামড়া ব্যবহার করেনি, তাই সে তার জীবন ফিরে পায় এবং সে বেঁচে ওঠে। রাগে বয়েস গ্রের কাছে আসে এবং তার গলায় ছুরি ধরে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে মেরেছিলে, যদিও আমি তোমার কাছে আমার সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলাম। গ্রে তাকে সত্যি কথা বলে। সে ভবিষ্যৎ আগেই দেখেছিল। সে জানতো যে রানী তোমার সাথে থাকার জন্য শেপ শিফটার হতে চেয়েছিল। যখন রানীর বিশেষ ব্যক্তিও তাকে ভালোবাসে, সে ভবিষ্যৎ দেখেছিল যে রানী তোমার মৃত্যু শোকে তার বিশেষ ব্যক্তিকে হত্যা করবে এবং তোমার চামড়াও ব্যবহার করবে না, যা তোমার জীবন ফিরিয়ে আনবে। এভাবে রানী ও তার বিশেষ ব্যক্তি এবং তোমরা তোমাদের তিনজনের ইচ্ছায় পূরণ হবে। বয়েস এটা জেনে খুব অবাক এবং খুব খুশি হয়, কারণ এখন গ্রে যাকে সে ভালোবাসতো তার সাথেই সে থাকবে। তারা দুজনে তাদের পরবর্তী মিশনের জন্য একসাথে রওনা হয় এবং এভাবেই এখানে মুভিটি শেষ হয়।